এই ভারতের অনুচর দালাল এখনো আমাদেরকে বলা হয়, কারণ আমরা সেই মুক্তিযুদ্ধটাকে ওন করি। আমি একটু জানতে চাই ডক্টর আব্দুল কাদেরের কাছে। ডক্টর আব্দুল কাদের, পুরো আলোচনা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বক্তব্য নিয়ে তিনি জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ৭১-এর চেতনা বিক্রি করা দলটির নেতারা আজকে দিল্লি গিয়ে বসে আছেন। আওয়ামী লীগের এই পতন কি আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করার জন্য, বা এই পতন হয়েছে বলে মনে হয় আপনার? ধন্যবাদ। চেতনাটাতে আসতেছি একটু। মাহবুব ভাইয়ের কথা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছে। জি। প্রথমে উনি একটু আমাকে মনে ভুল বুঝেছে যে জামাত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলিনি। প্রসঙ্গটা ওইটা ছিল না, এই জন্য আসেনি। বাট আগের আমি টকশোতে বলেছি ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের যে গণহত্যার যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এটা আসলে অমার্জনীয় অপরাধ এবং আমি এটা প্রচণ্ড ঘৃণা করি। এবং আমি মনে করি যে তৎকালীন জামাতের পার্টি হিসাবে তাদেরও এই সেম একটি বিচার করা উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু সংসদে বহুবার এই কথাগুলো বলেছেন। এবং এই যে যেটা বললো যে ৭৫-এর আপনার ১৫ই আগস্টের যে হত্যাকাণ্ড, একটি শিশু মানে রাসেলের কথা মিন করেছেন যে শিশু সহ মেরে ফেলা, এটারও কিন্তু আমি ঘৃণা জানাই। ২১শে আগস্টের হত্যাকাণ্ডেরও ঘৃণা জানাই। এবং এই যে শিশুকে মেরে ফেললো আপনার, সেটা কিন্তু আওয়ামী লীগের লোকজনই করেছে। হ্যাঁ, তখন তো বিএনপির জন্ম হয়নি। প্রসঙ্গটা যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আসছেন, এই জন্য বলছি। এখন এটা যেরকম এক ধরনের অপরাধ, আবার এই যে জুলাই অভ্যুত্থানেও কিন্তু প্রচুর রিয়া শিশুদেরকে গোপের মতো হত্যা ছোট করা বাচ্চা হয়েছে। আপনার এখন যে চেতনার প্রসঙ্গটাতে আসার আগেই শুধু বলছি যে উদীচী হামলা, ছায়ানট হামলা, হুমায়ুন আজাদ, ব্লগার, সকল হত্যাকাণ্ডেরই আমাদের নিন্দা জানাইতে হবে। কিন্তু এই যে এতগুলো প্রসঙ্গ নিয়ে আসছে, আপনি দেখবেন যে জামাত ইসলাম একটা কাজ করে ৫ আগস্টের পরপরই তারা শুরু করেছে যে ৭১-এর আগে ৪৭-কে স্বীকার করতে হবে, ৪৭-এর আগে অমুক আজাদি স্বীকার করতে হবে, তারপরে ৪৭-এর পরে মানে ৭১-এ আসতে চায় না। এটা কারণটা কি জানেন? ধরেন আপনার চায়ে প্রচণ্ড চিনি হয়ে গেছে, খুব মিষ্টি, তাহলে আপনি এটা কী করবেন? ওখানে আরও লিকার দিবেন যে মিষ্টিটা কমানোর জন্য। মানে অনেকগুলা প্রসঙ্গ আসলে ১৯৭১ সালে তারা যা করেছে সেটা মানুষ একটু ভুলে যাবে। একইভাবে এখন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতে চায় তাদের কিন্তু অনেকগুলা প্রসঙ্গ আসলে আপনি দেখবেন খুব কৌশলে জুলাইয়ে যে গণহত্যাটা হয়েছে সেটাকে এড়িয়ে যাওয়া যায়। আপনি অনেকগুলা প্রসঙ্গ নিয়ে আসলেন লেজিটিমেট করার জন্য। আমি শুধু ওনার কথা বলছি না, মানে অনেকেই মানে এই জিনিসটা করছে আর কি, যারা একটু সফট মাইন্ডেড, ধরেন ভিন্ন প্রফেশনের, যাদের কথা একেবারে সরাসরি। এখন তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সবাই যার যার মতো করে বলছে, কিন্তু জুলাইকে হাইলাইট করতে চায় না। আর যে চেতনার ব্যবসার কথা বলেছে, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে যতগুলো অভিযোগ মাহবুব ভাই বলেছে, সবগুলোর সাথে আমি একমত। এতগুলো শিশু হত্যা হয়েছে হামের, সেটা টিকা না দেওয়ার কারণে, নির্দিষ্ট ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করার কারণে, এবং আমি বলবো এক ধরনের আপনার অর্থনৈতিক অনিয়ম ওখানে তাদের করার অভিপ্রায় ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে, এবং এটার জন্য ইন্টারিম সরকারকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখন এবার দেখুন চেতনা, ৭১ সালের মুক্তিযুদ্ধটাকে আপনি দেখেন, এই স্বাধীনতা যুদ্ধ যেমন সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ওনারা কিন্তু নেতৃত্ব দিয়েছে, জেল খেটেছেন, তারপরে নেশন গড়ার জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন। ওনাদেরকে কিন্তু ওই জাতি সবাই মিলে তাকে কিন্তু সবার মনে করে। হ্যাঁ, ওখানে কিন্তু ডিভিশন নাই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে, আপনার শেখ মুজিবুর রহমানের যে আপনার নেতৃত্ব এই ৭১ সালে, এইটাকে তারা তাদের নিজস্ব সম্পত্তি বানাতে চেয়েছে এবং এমনভাবে চেতনাটা বিক্রি করেছে। আপনি দেখেন, যদি অসমাপ্ত আত্মজীবনী আপনি পড়েন, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, মাওলানা ভাসানী মনে ওনাকে ১ টাকা না ২ টাকা দিয়ে কোথাও পাঠিয়েছিল, উনি এসে ওখান থেকে আবার ৫০ পয়সা ফেরত দিয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেন, তাদের ঘড়ির দাম কত ছিল, তাদের স্যুটের দাম কত ছিল, তাদের গেটআপের দাম কত ছিল, তাদের কত বিলাসবহুল জীবনযাপন ছিল। তারা কিন্তু ওই আদর্শকে তারা ধারণ করেনি, না করে তারা টেন্ডারবাজি করেছে। ৯,৩৬,০০০ কোটি টাকার বাজেট বাংলাদেশে ঘোষণা হয়েছে, তার চেয়ে ৩ গুণ টাকা পাচার করেছে আওয়ামী লীগ এই গত ১৬-১৭ বছরে। এই যে লুটপাট, এগুলো সবই করেছে চেতনার নামে। আপনি ওখানে একটা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য নিয়োগ দিলেন, উনি গিয়ে প্রথম যে কাজটি করলেন, ওখানে আপনার একটা মুরাল বানালেন। ওখানে একটা মানে স্বাধীনতার আপনার একটা প্রকল্পে, যে কোনো একটা প্রকল্পে, যে কোনো একটা প্রতিষ্ঠান কারো নামে দিলেই হলো, শেখ পরিবারের নামে দিলেই হলো, তাহলে তার সেই প্রকল্পটা পাশ হয়ে যেত। এইভাবে তারা চেতনাটা বিক্রি করেছে।
ওইটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য রাজনৈতিক, এবং আমি ওনার বক্তব্য খুব ফলো করি, কিছু কিছু ক্ষেত্রে দার্শনিকও। সেটা উনি আসলে আপনার বিএনপির লোকদেরকেও কিন্তু বুঝিয়েছে। আপনার খেয়াল থাকবে ওখানে দুইটা সংগঠনের নামে কিন্তু হয়েছে, বিএনপির নামেও বুঝিয়েছে, এবং যারা জুলাইকে তাদের নিজস্ব সম্পত্তি বানাতে চাচ্ছে, কথায় কথায় জুলাই বিপ্লব করছে, ভাই যেটা বললেন যে দূষর আখ্যায়িত দিচ্ছে, তাদের প্রতি একটা মেসেজ দিয়েছে যে এই চেতনা বিক্রি করতে করতে মানুষকে এত বেশি বিরক্ত করেছে। স্কুলের পাঠ্য বই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই, আপনি জানেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোর্স বাধ্যতামূলক করে দিয়েছিল। আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, আপনি ফার্মেসিতে পড়েন, আপনার মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোর্স পড়তে হবে। এবং ওইটা আওয়ামী সমর্থিত কয়েকজন শিক্ষকের কিছু বই ছিল, সেই বইটা ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে কিনতে বাধ্য করার জন্য এই কাজটা করেছিল। এইভাবেই কিন্তু এই চেতনা করতে করতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, যারা স্বাধীনতাকে শ্রদ্ধা করতো। আজকে জামাত ইসলাম সংসদে এতগুলো আসন পেয়ে তারা প্রধান বিরোধী দল হিসেবে আপনার রাজনীতি করছে। এই বাংলাদেশ কিন্তু হওয়ার কথা ছিল না। এটা পুরোটাই আওয়ামী লীগের এই চেতনা ব্যবসার কারণে হয়েছে। সালাউদ্দিন আহমেদ শুধুমাত্র এই সতর্ক বার্তাটা দিতে চেয়েছে যে জুলাই জুলাই আমরা করছি, এটাকে একজন দুইজন তারা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে, এবং এটা কিন্তু একই পরিণতির দিকে নিয়ে যেতে পারে, সেই সতর্ক বার্তাটা দিয়েছে বলে যেতে আমার চাই কাছে মনে মাহবুবাজির হচ্ছে। কাছে। মাহবুবাজি, আপনি বলেছিলেন এই বিচার, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারটা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সে প্রশ্নটা করেছেন, কিন্তু আজকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন মানবতা অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে আদালতে আইনি প্রক্রিয়া দলটিকে নিষিদ্ধ করা হতে পারে। তিনি বলেন 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ একাধিক সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখিও করা হবে। তিনি বলেছেন আবার আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করেছিল, আর এই দুটি আইনেই এই ধরনের অপরাধের বিচারের ব্যবস্থা রয়েছে। এবং তিনি বলেছেন 2024 সালের 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা ব্যবহার করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, সেই আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। যে সেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু জামাতকে নিয়ে কোনো কথা বলা যাবে না, এই আর কি। তাতে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে তৎকালীন সরকার যে এরকম মনোভাব দেখাতো, বর্তমানে শেখ হাসিনার সম্পর্কে বর্তমান সরকার হয়তো সেই রকমই মনোভাব দেখাচ্ছে। কাজে আইন তো তখনও ছিল। এতিমের 2 কোটি না 1 কোটি টাকা নাম দিয়ে কী অবস্থাটা করা হলো। তো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক যে প্রতিহিংসাটা সেটা যাতে ব্যবহার না হয়, আমরা তো আর বলতে পারি না যে ব্যবহার হচ্ছে, আমরা প্রত্যাশাই কেবল করতে পারি যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউই না হন, সেটা যে কেউ, বড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। আরেকটি কথা আপনি দেখুন যে 71-এর চেতনা, যে প্রশ্নটি আপনি করলেন বিক্রি করার, আসলে চেতনা বিক্রি করলে তো সকলেরই বিক্রি করা উচিত, এটা তো খারাপ কিছু না। চেতনা ব্যবসার কথা বলা হয়, আচ্ছা ভালো একটা জিনিসের ব্যবসা করলে অসুবিধা কোথায়? এত কারো করে এত রাগ হয় কেন? তো ভালো জিনিস করতে গিয়ে তো ওনাকে পালিয়ে চলে যেতে হলো। হ্যাঁ, সেই জন্য এইটা নিয়ে তো আসলে আমরা বিচার করতে পারি না কে পালিয়ে গেল, এটা দায়িত্ব আমি নিতে পারি না, আমি তো পালিয়ে যাইনি। কাজে এটা যারা গিয়েছে তারা উত্তর দিবে, কিন্তু আমাদের কথা হচ্ছে দেশটা তো আমাদের। চেতনা নিয়ে ব্যবসা করেন? অবশ্যই করি, কারণ আমি 71-এর চেতনা বলতে কি বুঝি সেটা বলছি। সেই জায়গাটাতেই তো মানুষের রাগ। 71-এর চেতনার ব্যবসা আমি করি। 71-এর চেতনা মানে মুক্তিযুদ্ধ জাত যে সংবিধান, তার 4টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেইটা যারা বিশ্বাস করে না তারাই তাদের রাগটা ওইখানে, যে আমরা কেন ধর্মনিরপেক্ষ হব? আমরা তো এখানে 92%। আমরা ভারতীয় হিন্দুত্ববাদ ওদিকে আছে, ওদিকে পাকিস্তানের মুসলমানিত্ব আছে, আমাদেরকেও কেন একটি বিশেষ ধর্মের হতে হবে? এটাই তো আমরা বুঝলাম না। এবং সেই জায়গার থেকেই যেহেতু সরতে হবে, সেটা আপনার গণতন্ত্র 72-এর যে সংবিধানকে বারবার বলা হয় ভারতীয় দাসে, ওখানে কোথায় ভারতীয় অঙ্গরাজ্যের কথা লেখা আছে? বঙ্গবন্ধুকে যদি ভারতীয় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করতে হতো বাংলাদেশকে, তাহলে তো জীবনের অধিকাংশ সময় জেলে থেকে, আর ভাই যেই বইয়ের কথা বললেন সেখানে পরিষ্কার লেখা আছে তাদের আন্দোলনের কথা, অত সারা জীবন আন্দোলন করতে হতো না, এটা সরাসরি অঙ্গরাজ্য হলে হতো, খুব সহজ সমাধান ছিল। তাহলে এত রক্তক্ষয়ী আন্দোলন কেন? এবং সপরিবারে সেই শিশুটি সহ 22 জনের মৃত্যুবরণ করলো। ভাই বললেন এটা তো তার আওয়ামী লীগের লোকেরাই মেরেছে, এই ফারুক, ডালিম এবং এই সেনাবাহিনীর সব সদস্য আওয়ামী লীগের লোকেরা, এবং এই সমস্ত সেনাবাহিনীর যে উচ্চাভিলাষ এই সবই আওয়ামী লীগের লোকেরা। আবার রক্ষী বাহিনীর অত্যাচারের জন্য নাকি মেরেছে। কাজে আপনি দেখুন একই মৃত্যুর ব্যাপারে কত রকম বয়ান তাদের, একবার বলে দুঃশাসন, একবার বলে ফ্যাসিস্ট, একবার বলে আওয়ামী লীগের লোকেদের ষড়যন্ত্র। আসল কথাটা হচ্ছে পাকিস্তানটা ভাঙলো কেন?
না ভাঙলেই তো আমরা পেয়ারের পাকিস্তান পাক সাত জমিন সাত বাদ গাইতে পারতাম। ওই ওই মূল রাগটা থেকেই, এবং সেই যে আপনার ৭২-৭৩ সালে তাদেরকে মাফ করে দেওয়াটা এই জামাত শিবিরকে, সেটাই হয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষের কাল। এবং তারপরে যেটা হয়েছে আপনি দেখুন, ৯৬ থেকে ২০০১ পর্যন্ত, অথবা বিএনপির দুই শাসন আপনি দেখুন যে বিএনপির সময়, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৫ খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে। ওখানে অনুপঙ্খভাবে বঙ্গবন্ধু সহ সকলের বর্ণনা কিন্তু আছে। ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া কখনোই, এমনকি তারেক রহমান সাহেব পর্যন্ত পর্যন্ত সম্পর্কে দেখবেন কোনো রকম আপত্তিকর শব্দ ব্যবহার করেন না। বরং জিয়াউর রহমান সাহেবের একটি নিজের লেখা প্রবন্ধ আছে, একটি জাতির জন্ম, যেটা ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর দৈনিক বাংলায় প্রথম প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুসারী বলে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের সেনা সদস্যরা ভারতের অনুচর এবং দালাল বলতো। এই ভারতের অনুচর দালাল এখনো আমাদেরকে বলা হয়, কারণ আমরা সেই মুক্তিযুদ্ধটাকে ওন করি। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের এখানে আওয়ামী লীগ নষ্ট করেছে এই আপনার ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় নাই যে আপনি রাতের বেলা ভোট করবেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন। সেই জায়গায় আপনি ভোটই শুধু করেননি, তিনি কৌমি জননীয় হয়েছিলেন, তিনি সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়েছিলেন, এবং তিনি বিরোধী কোনো মতকে জায়গা দেননি। সেই জন্যই ২৪-এর গণ অভ্যুত্থান এটা এই মানুষ রায় দিয়েছে। সেখানে মুক্তিযুদ্ধকে কেন ভিলেন বানানো হয়? মুক্তিযুদ্ধকে ভিলেন বানায় কিন্তু সাম্প্রদায়িক শক্তি। তারা এটার সম্পর্কে এত বাজে বাজে কথা বলে, এমন কিছু কথা বলে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্ত বাংলাদেশের হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। সকল দল মত নির্বিশেষে এখানে একসঙ্গে আমাদের থাকবার কথা। ভাইয়ের সঙ্গে আমার বিরোধ হতে পারে, একটা ফৌজদারি মামলা উনি আমার বিরুদ্ধে দিতে পারে, আমি দিতে পারি, সেটার জন্য একটা কেস হতে পারে, বিচার হতে পারে, কিন্তু আমি বলতে পারি না যে আপনাকে পিতার সম্পত্তি থেকে আমি বঞ্চিত করলাম। এই পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা আওয়ামী লীগও করেছে বিএনপিকে। এখন বিএনপি দেখছে যে এখন তো একটা সুবিধাজনক সময় এসছে, আমরা মিলে যদি থাকি। জামাত তো এখন ধরেন বাংলাদেশের সাথে যদি আর্জেন্টিনা ফুটবল খেলে, তাহলে আর্জেন্টিনার মনোভাব কি হবে, আর ব্রাজিলের সাথে খেললে কি হবে। বিএনপির যদি খেলতে হয় আওয়ামী লীগের সাথে, তাহলে তার কি অবস্থা হবে, আর বিএনপির যদি খেলতে হয় জামাতের সাথে, তাই কি হবে। তার মানে কি বিএনপি চায় না আওয়ামী লীগ? অবশ্যই বিএনপির জন্য সুবিধাজনক না, যেমন সুবিধাজনক ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে রাখতে। এবং এই সুবিধাজনক যে গণতান্ত্রিক চর্চা, সেটা আখেরে ভালো হয় না। আপনাকে তীব্র প্রশ্ন করতে হবে, তো আপনি এই যে যেই সংসদটি দেখছেন, আপনি দেখছেন বিরোধী দলের কোনো যোগ্যতা আছে? আপনি এই যে অর্থনীতির যে বাজেটটা দেওয়া হলো, সেই বাজেটে বিরোধী দলের আলোচনা কোথায়? কয়টি প্রস্তাব তারা দিতে পেরেছে? আমি একটি রিপোর্টে দেখলাম যে তারা কোনো রকম সংশোধনীমূলক প্রস্তাবই দেয়নি। এটা এই দেশের বাজেটে এই প্রথমবারের মতো বিরোধী দলের কোনো সংশোধনী ছাড়া এইটা অর্থ বাজেট পাশ হয়েছে। কাজেই এই যে প্রশ্নগুলো, আবার আপনি দেখুন রেজা সাহেব, যিনি রেজা কিবরিয়া, বিএনপির সদস্য, তিনি কিভাবে বিশ্লেষণ করলেন বাজেট। অর্থাৎ জিনিসটা জানতে হবে তো। আপনি যখন রেজা সাহেবের আলোচনা শুনছেন, কিংবা বিএনপির প্রাক্তন সদস্য রুমিন ফারহানার সমালোচনা শুনছেন সংসদে, আপনি বুঝবেন যে সংসদ ডিবেটের জায়গাটা কীরকম। আবার অন্যদিকে আপনি বিরোধী দল জামাত বা এনসিপির কথা শুনেন, আপনার ওয়াশিং মেশিন চাই, এটা চাই, ওটা চাই, আপনার গাড়ি চাই, আপনার অফিস চাই। এই চাই ছাড়া আমরা তো আর কিছু শুনলাম না যে বিএনপিকে একটা শক্ত আক্রমণ করা, অথবা বিএনপির বিভিন্ন কাজকর্ম নিয়ে, যেমন বিএনপি গুম কমিশনে রাজি হচ্ছে না, অথবা দুদকের এখন পর্যন্ত কমিটি করতে পারলো না, আপনার বিচার বিভাগের স্বাধীনতা তারা দিচ্ছে না। এইসব বিষয় নিয়ে কি আপনি সংসদে আলোচনা শোনেন? রাজপথেও তো আন্দোলন করেছে। রাজপথের আন্দোলন তো কিছু করতেই হয় না, রাজপথ থাকে না। তার মানে বিরোধী দল হিসেবে আখ্যা পাবে না। কোথায় রাজপথের কি আন্দোলন আমরা দেখছি? চমৎকার আম বিনিময় তো আমরা দেখতে পাচ্ছি। সেখানে তো আমরা খুব একটা আন্দোলন বলতে যেটা বোঝায়, এবং আন্দোলনের আগে তো আপনাকে ডিবেট করতে হবে যে কি কারণে ভাই আপনি এটা করছেন না, কি কারণে দুদকের লোক আপনার নাই। আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত ঘটনাগুলো আমরা বলছি, শ্বেতপত্র তৈরির কথা বলছি, কি কারণে সেটা তৈরি হবে না, এবং এটা কি বিরোধী দল কখনো দাবি করেছে? বরং পাকিস্তানের উচ্চ শিক্ষা গ্রহণে বিএনপি জামাত একমত হয়ে গেছে। মাহফুজ, আপনার কাছে আপনি বলেছিলেন যে জিয়াউর রহমানও কখনো বঙ্গবন্ধুর সমালোচনা করেন নাই।
মানে বেগম বাজে খালেদা- কথা বলে, সমালোচনা এক কথা, বা- আর ভাই বাজে কথা বলে। আজে বাজে কথা, ভারতের অনুচর, বেগম খালেদা জিয়া কখনোই বলেন না, নাই, কখনোই না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলে, কিন্তু শেখ হাসিনা তো আমাকে দেখেছে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতে। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ কথা বলেছেন, সেটার প্রাপ্য তিনি পেয়ে গেছেন 24-এর গণঅভ্যুত্থানে। আমি কিন্তু কোনোভাবেই বলছি না শেখ হাসিনা খুব ভালো কাজ করেছেন, আচ্ছা। ভালো কাজ করেন নাই বলেই তো 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই সেইটার দায়ের জন্য আমরাও কেন খারাপ কাজ করব, আমরাও কেন আবার আরেকজনকে খারাপ কাজ কথা বলবো? আপনি যিনি খারাপ কাজ করেছেন তার বিচার করেন, কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ খারাপ হয়ে যায় না।